নমস্কার বন্ধুরা, অ্যাকোয়াস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আমরা প্রখ্যাত ও বিখ্যাত লেখকদের শোনা ও না শোনা বিভিন্ন রকমের গল্প পড়ে থাকি। আজ আপনাদের জন্য পড়তে চলেছি এবিপি আনন্দ অনলাইন পেজের অন্তর্গত আনন্দমেলা পত্রিকার ড্রাকুলা 125 সংখ্যা থেকে নেওয়া একটি গল্প, ড্রাকুলার মুখোশ। গল্পের লেখক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, গল্প পাঠে সুমন, গল্পের সূত্রধর আমি বিশাল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ড্রাকুলার মুখোশ। রবিবার সাত সকালে সুপ্রতিম বৈরাগীর ফোনটা পেয়ে বেশ অবাকই হলাম। ভদ্রলোকের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, তবে পরিচয় পর্বের 1 মিনিটের মধ্যে বুঝে গেলাম ভদ্রলোক বেশ সোজা কথার মানুষ। তিনি বলতে শুরু করলেন, আচ্ছা শুভবাবু, আপনি ভ্যাম্পায়ার নিয়ে অনেক রিসার্চ করেছেন তাই না? এই ধরনের ফোন পেলে নিজেরই হাসি পায়। ভদ্রলোকের এই ধারণার কারণটা অবশ্য আমি বুঝতে পেরেছি। সম্প্রতি ভ্যাম্পায়ার নিয়ে আমার একটা উপন্যাস বেরিয়েছে এবং উপন্যাসটা বেশ জনপ্রিয়ও হয়েছে। বললাম, দেখুন, এসব গল্প উপন্যাসের ব্যাপার, সবই আমার কল্পনা মাত্র। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, শুধুই কল্পনা নয় শুভবাবু, আপনার নিশ্চয়ই কিছু অভিজ্ঞতা আছে। আমি আর তর্ক না বাড়িয়ে বললাম, যাকগে, সে কথা ছাড়ুন। আপনি কোনো বিশেষ প্রয়োজনে ফোন করেছেন কি? ঠিকই ধরেছেন আপনি। সেই জন্যই তো আপনার প্রকাশকের কাছ থেকে ফোন নাম্বার জোগাড় করে আপনাকে ফোন করা। আপনাকে একটা উপকার করে দিতে হবে মশাই। আমার দাদু শিরিষ বৈরাগী, প্রায় মৃত্যুশয্যায় বলতে পারেন। মৃত্যুর আগে তিনি একবার আপনার সঙ্গে কথা বলতে চান। আপনাকে শুধু একদিনের জন্য দাদুর বাড়িতে যেতে হবে। আপনি কি পারবেন? আচমকা এই রকম কথা শুনে বিস্মিত হয়ে জানতে চাইলাম, আপনার দাদু আমাকে জানলেন কিভাবে? আসলে ব্যাপারটা হলো, উনি আপনার কথা শুনেছেন আমার ভাইজি শিবানীর কাছ থেকে। ও আপনার খুব বড় ভক্ত। তারপর থেকেই দাদুর ইচ্ছা হয়েছে আপনার সঙ্গে সাক্ষাৎ করে ওনার ইচ্ছেটা জানানো। তবে এইটুকু জোর দিয়ে বলতে পারি, গেলে আপনার বিশেষ লাভ হবে শুভবাবু। দাদুর কাছ থেকে ভ্যাম্পায়ার সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। সুপ্রতিমবাবুর কথা শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম। আসলে আমারও এর পিছনে একটা ক্ষুদ্র স্বার্থ আছে বলা যায়। ভ্যাম্পায়ার নিয়ে প্রথম বইটা জনপ্রিয় হওয়ার পর প্রকাশক তাড়া দিচ্ছেন এই নিয়ে পরের উপন্যাসটা লেখার জন্য। কিন্তু প্রথম উপন্যাসে সব উজাড় করে লেখার পর সেরকম কোনো জুৎসই প্লট মাথায় আসছে না। সত্যি কথা বলতে পাঠকরাই অনেক সময় লেখার সূত্র দিয়ে দেন। তাই আমি বললাম, তা আপনার দাদুর বাড়িটা ঠিক কোথায়? আগে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে। জায়গাটা এমনিই বেশ চমৎকার, গেলে কিন্তু ঠকবেন না। ভ্যাম্পায়ার সম্পর্কে তথ্য আর নতুন জায়গা দেখতে যাওয়ার হাতছানি, তাই সুপ্রতিমবাবুর প্রস্তাবে রাজিই হয়ে গেলাম বটে। আমাদের ট্রেনে চেপে যেতে হবে কালিয়াগঞ্জ। সেখানেই সুপ্রতিমবাবু গাড়ির ব্যবস্থা করে রেখেছেন কুশমন্ডি যাওয়ার জন্য। রাতের ট্রেনে মুখোমুখি বসে রাতের খাওয়া সারতে সারতে সুপ্রতিমবাবুর কাছে বিস্তারিত শুনলাম বিষয়টা। আসলে ঘটনার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 120 বছর আগে। কুশমন্ডি কেন বিখ্যাত আগে তা বলে নেওয়া যাক। বহুকাল ধরে কুশমন্ডিতে নানা ধরনের কাঠের মুখোশ তৈরি হয়, বেশিরভাগই দেবদেবীর মুখোশ। শুধু মুখোশই তৈরি হয় না, তার সঙ্গে একটা প্রথা আছে। বিশেষ বিশেষ দিনে সেই মুখোশ পরে নাচ হয়, যাকে আমরা প্রচলিত ভাষায় মুখা খেলা বলি। নৃত্যশিল্পীরা মনে করেন যে দেবদেবীর মুখোশ পরে তারা নাচেন সেই দেবদেবীর ভর হয় তাদের মধ্যে। মুখোশ নাকি জীবন্ত হয়ে ওঠে। এটা যখনকার কথা,
তখন ইংরেজ আমল। সুপ্রতিমবাবুর এক পূর্বপুরুষ বৈকুণ্ঠবাবু খুব নামকরা একজন মুখোশ শিল্পী ছিলেন। তার কাছে একদিন এসে হাজির হলেন এক ব্রিটিশ সাহেব, উইলিয়াম ফার্গুসন। তিনি এসে বৈকুণ্ঠবাবুকে আদেশ করলেন তাকে এক বিশেষ মুখোশ তৈরি করে দিতে হবে। তিনি সেই মুখোশের ছবিও দেখালেন। সাহেবী ফ্যাকাশে মুখ, ভাটার মতো চোখ। বৈকুণ্ঠবাবু ছবিটা দেখে ফার্গুসনকে বোঝানোর চেষ্টা করলেন, সাহেব, আমি হিন্দু দেবদেবীর মুখোশ তৈরি করি, এ কাজ আমার দ্বারা হবে না। কিন্তু তখন সাহেবী আমল, নেটিভদের ওপর আদেশ মানে সেটা আদেশই, করে দিতেই হবে। করে দিতে না পারলে সাহেব রীতিমতো প্রাণে মেরে দেওয়ার হুমকি দিলেন। অগত্যা বৈকুণ্ঠবাবুকে রাজি হতেই হলো। দক্ষ শিল্পী ছিলেন তিনি। সপ্তাহখানেকের মধ্যে প্রায় তৈরি করে ফেললেন ছবির মতো দেখতে হুবহু এক মুখোশ। সাহেব মাঝে একদিন মুখোশ দেখতে এসে খুবই খুশি হলেন, কিন্তু তারপরে আরও একটা অদ্ভুত আদেশ দিয়ে গেলেন। তোমরা যখন মুখোশ পরে নাচ করো তখন শুনেছি তোমাদের দেবদেবীর ভর হয়। আমিও চাই এই মুখোশ পরে আমিও নাচব, আমার ওপর যেন এর ভর হয়। মুখোশটা শেষ করে আগামী পূর্ণিমার দিন আমার কুঠিতে নিয়ে আসবে, আমি খোঁজ পাঠিয়ে দেব। বৈকুণ্ঠবাবু প্রমোদ গুনতে শুরু করলেন। দেবদেবী ভর হওয়ার কোনো মন্ত্রই তিনি জানেন না। আসলে শিল্পীরা মুখোশ পরে এত একাগ্র চিত্তে মগ্ন হয়ে নাচেন যে মনে করেন সেই দেবদেবীর ভর হয়েছে, আলাদা কোনো মন্ত্রই নেই। কিন্তু কে শোনে কার কথা? ফার্গুসন সাহেব বললেন ওর বাংলায় পরের পূর্ণিমার দিন বৈকুণ্ঠবাবুকে ওই মুখোশে প্রাণ প্রতিষ্ঠা করে দিতেই হবে। বৈকুণ্ঠবাবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা সাহেব, এটা কোন সাহেব দেবতার মুখোশ তা কি জানতে পারি? সাহেব একটু গম্ভীর গলায় উত্তর দিলেন, কাউন্ট ড্রাকুলা। বলা বাহুল্য বৈকুণ্ঠবাবু কোনোদিন কাউন্ট ড্রাকুলা নামটা শোনেননি। যাই হোক, নির্দিষ্ট পূর্ণিমার দিন বিকেলবেলায় সাহেব একটা ঘোড়ায় টানা গাড়ি পাঠিয়ে দিলেন বৈকুণ্ঠবাবুর বাড়ি। বৈকুণ্ঠবাবু মুখোশটা নিয়ে ভয়ে ভয়ে রওনা দিলেন। এমনিতেই শীতকাল, তার ওপর চারিদিকে চাপ কুয়াশা। গ্রাম ছাড়িয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ঘোড়ার গাড়ি বৈকুণ্ঠবাবুকে নিয়ে হাজির হলো সাহেবের কুঠিতে। তখন অবশ্য ইলেকট্রিসিটি বলে কিছুই ছিল না। গোটা কুঠিতে মোমবাতি জ্বলছে। বৈকুণ্ঠবাবু সাহেবের বৈঠকখানায় হাজির হয়ে দেখলেন সাহেব লম্বা ঝুলের একটা কালো কোট পরে সোফায় বসে আছেন। মুখটা মোমবাতির আলোয় আরও যেন ফ্যাকাশে দেখাচ্ছে। বৈকুণ্ঠবাবুকে দেখে চকচকে চোখে বলে উঠলেন সাহেব, দাও দাও, মুখোশটা দাও। মুখোশটা হাতে নিয়েই পরে নিলেন সাহেব। তারপর একটা দম দেওয়া কলের গান চালিয়ে দিলেন। অমন গান বৈকুণ্ঠবাবু কোনোদিনও শোনেননি। সাহেব গানের সঙ্গে সঙ্গে আপন মনে নাচতে থাকলেন। বৈকুণ্ঠবাবু ভয়ে ভয়ে অপেক্ষা করছেন যে কখন তার ছুটি হবে। হঠাৎ খেয়াল করলেন মুখোশের দুপাশের দুটো দাঁত কিরকম লম্বা ধারালো হয়ে বেরিয়ে আসছে। ভারী আশ্চর্য হলেন বৈকুণ্ঠবাবু। এমন দাঁত তো উনি তৈরি করেননি। সাথে খুব ভয়ও পেলেন। সাহেব হঠাৎ নাচ থামিয়ে বৈকুণ্ঠবাবুকে অপেক্ষা করতে বলে বেরিয়ে গেলেন। তারপর কিছুক্ষণ পর যখন ফিরে এলেন, বৈকুণ্ঠবাবু আরও আশ্চর্য আর ভয় পেয়ে দেখলেন সাহেবের ওই লম্বা দাঁত দুটোয় রক্ত লেগে আছে।
কিছুক্ষণ পর সাহেব মুখ থেকে মুখোশটা খুললেন। সাহেবের মুখের ফ্যাকাশে ভাবটা কেটে গিয়ে একটা রক্তিম আভা ফুটে রয়েছে। বৈকুণ্ঠবাবুকে খুশি হয়ে 1 টাকা বকশিস দিয়ে বললেন, পরের পূর্ণিমায় তার ঠিক ওরকম আরও একটি মুখোশ চাই। বৈকুণ্ঠবাবু যেন প্রাণ হাতে বেরিয়ে এলেন সাহেবের কুঠি থেকে। সামনেই ঘোড়ার গাড়ি অপেক্ষা করছে। ছুটে গিয়ে ঘোড়ার গাড়িতে উঠবেন, এমন সময় দেখলেন গারোয়ান মুখ থুবড়ে পড়ে রয়েছে। চাঁদের আলোয় ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে তার নিথর দেহটা, আর ঘাড়ের কাছে 2টো রক্ত জমাট বেঁধে থাকা ফুটো। সেদিন কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে বৈকুণ্ঠবাবু বাড়ি ফিরতে পেরেছিলেন। সুপ্রতিমবাবুর বলা গল্পটা মন দিয়ে শুনলাম। অতি সাধারণ একটা ভ্যাম্পায়ারের গল্প, তবে রাতের ট্রেনে যেতে যেতে জানলার ধারে বসে গল্প শোনার একটা মজাই আলাদা। গল্প বলা শেষ করে সুপ্রতিমবাবু হাসলেন। গল্প আরও বাকি আছে শুভবাবু, এখানেই শেষ নয়। বাকি গল্পটা না হয় কুশমন্ডিতে গিয়ে আমার দাদুর মুখেই শুনবেন। সকালবেলায় কালিয়াগঞ্জ স্টেশনে নামলাম। স্টেশন চত্বরেই জলখাবার খেয়ে আবার গাড়িতে উঠলাম। গাড়ি নিয়ে কুশমন্ডির দিকে রওনা দিলাম। ছবির মতো চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। সুপ্রতিমবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি যে বলেছিলেন জঙ্গল, সেটা কোথায়? আছে তো, কিন্তু 120 বছর পরে সেরকমটা আর জঙ্গল নেই। তবে কাছেই ভারত বাংলাদেশের সীমান্ত, সেখানেই আছে আয়রা জঙ্গল। অনেক প্রাচীন গাছ আর বড় বড় পুকুর আছে। এই তো এখন শীতকাল, কত মানুষ চড়ুই ভাতি করতে যায়। জানেন তো, এই জায়গার ইতিহাস অনেক প্রাচীন। পাল বংশের রাজা 2য় মহিপাল এখানে এক দিঘি খনন করেছিলেন, মহিপাল দিঘি। তাছাড়া এখানে নীলকুঠিও আছে, এমনকি ফার্গুনসন সাহেবের সেই পরিত্যক্ত কুঠিটা, সেটাও এখনো আছে। সব দেখাবো আপনাকে, চলুন আগে দাদুর কথা শুনে নিন। সুপ্রতিমবাবুদের মাটির দোতলা বাড়িটি বেশ চমৎকার। শীতের সকালে হালকা কুয়াশা আর মাখামিটে রোদে চারদিক দেখতে দেখতে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। যেমন ছবির মতো দৃশ্য, তার সঙ্গে একদম মানানসই বাড়ি। সুপ্রতিমবাবু দরজার কড়া নাড়তেই ঝকঝকে স্মার্ট একজন মেয়ে দরজা খুলে আমাকে বলল, তুমি নিশ্চয়ই শুভ কাকু? আমি শিবানী, আমি তোমার ফ্যান। শুধু তুমি আসছো বলেই আমি চলে এলাম। তোমার বইটাও নিয়ে এসেছি, কিন্তু সই করে দিতে হবে। সুপ্রতিমবাবু মৃদু ধমকে উঠলেন, আহ মামন, আগে ওনাকে ভেতরে নিয়ে চলো, সারা রাত ট্রেনে জার্নি করে এসেছেন। সুপ্রতিমবাবুদের আতিথেয়তার কোনো তুলনা হয় না। স্টেশনে 1 দফা জলখাবার খাওয়ার পর বাড়িতে আর 1 দফা জলখাবার খেতে হলো। সেই সঙ্গে শিবানীর উৎসাহের কোনো শেষ নেই। এক ফাঁকে ওকে একা পেয়ে জিজ্ঞেস করলাম, তোমার দাদুর ওই গল্পটা বিশ্বাস করো? সাথে সাথেই হো হো করে হেসে উঠল শিবানী। ঠিক তোমার মতনই বানানো গল্প, আমাদের বংশের মুখে মুখে চলে আসছে। বড় দাদু বিশ্বাস করে। কি কুক্ষণে যে তোমার কথা বলেছিলাম। আমিও হেসে উঠলাম। হ্যাঁ, ঠিকই বলেছ। আমাদের দেশে আর ভ্যাম্পায়ার কোথায়? ওসব আমেরিকা বা ইউরোপে থাকে। আমাদের এখানে বড় জোর ওই রক্তচোষা বাদুর। সুপ্রতিমবাবু ফিরে এসে বললেন, চলুন দাদুর সঙ্গে কথা বলে আসবেন। শরীরটা ওনার এতটাই খারাপ যে সবসময় কথা বলার অবস্থাতেই থাকেন না। সুপ্রতিমবাবু আর শিবানীর সঙ্গে শিরিশবাবুর ঘরে গেলাম।
ঘরটা অন্ধকার, ভীষণ ঠান্ডা। হালকা আবছা একটা আলোয় বুঝতে পারলাম এক অতি শীর্ণ বৃদ্ধ বিছানায় শুয়ে আছেন। সুপ্রতিমবাবু আমার কানের কাছে ফিসফিস করে বললেন, আসলে দাদু আলো একদম সহ্য করতে পারেন না। সুপ্রতিমবাবু ঝুঁকে শিরিশবাবুকে বললেন, কলকাতা থেকে শিরিশবাবু এসেছেন, তুমি আসতে বলেছিলে। ক্ষীণ গলায় এবং ভাঙা ভাঙা শব্দে শিরিশবাবু বললেন, আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। তোমরা বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দাও। সুপ্রতিমবাবু আর শিবানী বেরিয়ে গেল। শিরিশবাবু এরপর আস্তে আস্তে দম নিতে নিতে যা বললেন তা বুঝতে কষ্ট হলেও সেগুলিকে তর্জমা করলে দাঁড়ায়, ওদের মৃত্যু নেই, ওদের বয়সও বাড়ে না, ওরা অনেক রূপ ধারণ করতে পারে, নেখড়ে হয়ে যেতে পারে, ওরা মানুষের চেয়েও 10 গুণ বেশি গতিতে চলাফেরা করতে পারে, মানুষকে মেরে ফেলতে পারে, আবার ওদের মতনই একজন করে ফেলতে পারে। একদিন গোটা পৃথিবী দখল করে নেবে ওরা। আমি বেশ বুঝতে পারছিলাম শিরিশবাবু ভ্যাম্পায়ারদের কথা বলছেন। আমার বইয়ে আমি এসবই লিখে এসেছি। তাই জিজ্ঞেস করলাম, আপনি দেখেছেন ওদের? তোমার ফোনের টর্চটা জ্বেলে আমার ঘাড়ের কাছে দেখো, তবে আমার চোখে আলো ফেলো না। সাবধানে শিরিশবাবুকে একটু পাশ ফিরিয়ে ঘাড়ের কাছে মোবাইলের টর্চটা ফেলতেই আমি চমকে উঠলাম। একেবারে পাংশু শিরিশবাবুর চামড়ার রং, আর সেখানেই দুটো গভীর ক্ষত। টর্চটা নিভিয়ে আবার শিরিশবাবুকে শুইয়ে দেওয়ার পর উনি বলে উঠলেন, 3 পুরুষ থেকে অনেক লড়াই করে ওদের আমরা ঠেকিয়ে রেখেছিলাম। আমি আর বেশি দিন নেই, আমার পরেও আর কেউ নেই। যাও, রাতে জঙ্গলে গিয়ে খুঁজে বের করো ওদের, শেষ করে দাও, মানব জাতিকে রক্ষা করো তুমি বাবা। আমতা আমতা গলায় বললাম, কিন্তু আমি কিভাবে? ঘরের একটা অন্ধকার কোণের দিকে শিরিশবাবু আঙুল দেখিয়ে বললেন, ওখানে একটা মুখোশ রাখা আছে, শুধুমাত্র তোমারই জন্য। যাও, ওটা নিয়ে নাও, তবে একটা কথা মনে রাখবে, এ কথা যেন আর কারোর কানে না যায়। কিন্তু তারপর আর বাকি কথা শেষ করতে পারলেন না। শুধু হাত দুটো জোর করে মুখের ওপর দুবার ঘষে অচেতন মতো হয়ে গেলেন। তারপর আমি মুখোশটা আমার ঝোলা ব্যাগের মধ্যে ভরে বাইরে বেরিয়ে এলাম। পাশের ঘরেই সুপ্রতিমবাবু আর শিবানী অপেক্ষা করছিল। আমি মুখোশের কথাটা ছাড়া আর বাকি সব কথা খুলে বললাম। আমার কথা শুনে সুপ্রতিমবাবু বললেন, তা আপনি কি ভাবছেন, জঙ্গলে যাবেন? অবশ্য আপনাকে আমি কোনোরকম জোর করছি না। এত দূর এসে যখন আপনাদের এত আতিথেয়তা পাচ্ছি, তখন একবার না হয় যাওয়াই যাক। দেখি না উনি কি বলতে চাইছেন। একটু চিন্তা করে সুপ্রতিমবাবু বললেন, তা বেশ তো, কিন্তু বিন্দুমাত্র বিপদ বুঝলে আমরা কিন্তু তৎক্ষণাৎ ফিরে আসব। জঙ্গলটা দূর আছে, আমি রিক্সা বলে রাখছি, বাকি পথটা ওখান থেকে হেঁটেই যেতে হবে। শিবানী বলে উঠল, 2টো রিক্সা বলো কাকুমণি, আমিও যাব। বাকি দিনটা দিব্যি খাওয়া দাওয়া আর গল্পগুজব করে কাটল। বিকেল শেষে 2টো রিক্সা করে আমরা 3 জনে রওনা দিলাম। একটাই আমি আর শিবানী,
আর অন্যটায় সুপ্রতিম বাবু। রিকশায় যেতে যেতে শিবানী একটা অদ্ভুত কথা বলল। তোমাকে আমাদের একটা ফ্যামিলি সিক্রেট কিন্তু কেউ বলেনি। প্রত্যেক বছর আমাদের পরিবারের একজন কিন্তু জঙ্গলে যায় একটা মুখোশ নিয়ে, তাহলেই ভ্যাম্পায়ারদের দেখা পাওয়া যায়। তুমি কি জানো আমি বড় দাদুর তৈরি একটা মুখোশ নিয়ে এসেছি? বলতে বলতে শিবানী ওর ব্যাগটা খুলে দেখালো। আমি হতভম্ব হয়ে দেখলাম ব্যাগের মধ্যে কাঠের তৈরি একটা ড্রাকুলার মুখোশ। জঙ্গলের মুখে যখন রিক্সা থেকে নামলাম তখন সূর্য প্রায় ডুবে গেছে। সুপ্রতিমবাবু আগেই বলেছিলেন জঙ্গলের মধ্যে ফার্গুনসন সাহেবের সেই ভগ্ন কুঠিরে যাবেন। টর্চ জ্বালিয়ে শুকনো পাতা মশমশ করে মারিয়ে এগোতে থাকলাম আমরা। ঝিঝির ডাক, ঠান্ডাটা ঝুপঝুপ করে বাড়ছে। হঠাৎ বড় বড় গাছের ফাঁক দিয়ে চোখে পড়ল দূরে একটা আলো জ্বলছে। ঠিক তখনই সামনে একটা ধুলো আর শুকনো পাতার ঝড় উঠল। মুহূর্তের মধ্যে সেই ঝড়ে পাক খেয়ে সুপ্রতিমবাবু যেন মিলিয়ে গেলেন। শিবানী খপ করে আমার হাতটা ধরে বলল, শুভ কাকু চলো চলো ফিরে যাই। কিন্তু ততক্ষণে আমিও যেন কেমন একটা ঘোরের টানে পড়ে গেছি। বললাম, না, এর শেষ না দেখে আমি যাব না। আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম ওই আলোটার দিকে। কাছে পৌঁছে দেখলাম ভগ্নস্তূপের ইটের পাজার ওপর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে বসে রয়েছে কালো লং কোট পরা ফ্যাকাশে মুখের এক সাহেব। তার পাশেই রাখা রয়েছে একটা ড্রাকুলার মুখোশ। আমাকে দেখে সাহেব দুহাত ছড়িয়ে বলে উঠল, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। আহা, কতদিন অপেক্ষা করেছি ফ্রেশ ব্লাডের জন্য। থ্যাংক ইউ সুপ্রতিম। ধ্বংসস্তূপের পেছনের অন্ধকার থেকে বেরিয়ে এলেন সুপ্রতিম বাবু। তার মুখে একটা অদ্ভুত হাসি নিয়ে বললেন, শুভবাবু, রিসার্চ করে বই লিখে বড্ড বেশি যখন জেনে গিয়েছেন আমাদের সম্পর্কে, তখন আমাদেরই একজন হয়ে যান না, অথবা মৃত্যুবরণ করে নিন। দাদু দাদু কিছুই করতে পারবে না আপনাকে বাঁচানোর জন্য। বিরক্তি গলায় সাহেব বলে উঠল, 100 বছর ধরে ওই বুড়োর বংশের মুখোশের জন্য এতদিন এই জায়গা ছেড়ে বেরোতে পারিনি। এইবার আমাদের সময় এসেছে। আমরা জানি ওই মুখোশ বুড়ো তোমাকে দিয়েছে। নেহাত ওই মুখোশ আমরা ধরতে পারি না। আমি আদেশ দিচ্ছি, ওই মুখোশ তুমি আগুনে জ্বালিয়ে নষ্ট করে দাও। সেই জন্যই এত কাণ্ড করে তোমাকে নিয়ে আসা। ইয়াং লেডি, আজ তুমিও যখন এসেছো, রক্ত পান করে লেখককে ভ্যাম্পায়ার করার প্রথম সুযোগ তোমার। আমি দ্রুত পিছনে ঘুরে তাকালাম। শিবানী ড্রাকুলার মুখোশটা পরে আমার দিকে এগিয়ে আসছে। ঠোঁটের দুদিকে দুটো ধারালো দাঁত বিশ্রীভাবে বেরিয়ে আছে। হঠাৎ আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে গেল। শিরিশবাবু মুখের ওপর দুবার হাত বুলিয়েছিলেন। চকিতে ঝোলা ব্যাগটা খুলে এক ঝটকায় শিরিশবাবুর মুখোশটা বের করে মুখে পরে নিলাম। পর মুহূর্তে একটা আশ্চর্য অনুভূতি হলো। মনে হলো চারিদিকে যেন শঙ্খধ্বনি হচ্ছে। আশ্চর্য শক্তি ভর করছে আমায়। শুধু মুখোশের চোখের ফুটো দিয়ে দেখলাম ওরা সবাই দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলে কেমন যেন থরথর করে কাঁপছে। আমার দিকে তাকাতেই পারছে না। তারপরে চোখের সামনে ওরা তিনজন মানুষ থেকে নেকড়ে হয়ে গিয়ে ছুটে জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। আমি ওই মুখোশটা পরেই কোনো রকম জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। নিহাতি আমার ভাগ্য খুব ভালো ছিল, তাই রিক্সাওয়ালাগুলো
তখনও সেইখানেই অপেক্ষা করছিল। সত্যি কথা চেপে রেখে ওদের বুঝিয়ে সুঝিয়ে ফেরার পথ ধরলাম। এরপর কলকাতায় ফিরে এসে আমাকে বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল। ডাক্তারবাবুদের সব কথা খুলে বলেছিলাম, কিন্তু কেউই বিশ্বাস করেননি। করবেন কিভাবে? সুপ্রতিমবাবুর মোবাইলে ফোন করলে বলে এই নাম্বারের কোনো অস্তিত্বই নেই। কুশমন্ডিতে গিয়ে যাচাই করে আসার মতো শরীরের ক্ষমতাও আমার এখনো ফেরেনি। হয়তো শিরিশবাবুও আর বেঁচে নেই। তবে ওর দেওয়া মুখোশটা এখনও আমার পড়ার টেবিলের সামনেই টাঙানো রয়েছে। সেদিন অন্ধকারে শিরিশবাবুর ঘরে যখন মুখোশটা নিয়েছিলাম আর সেই ভয়ঙ্কর সংকটের চকিতে যখন মুখোশটা পড়েছিলাম, দেখার কোনো সুযোগই পাইনি মুখোশটা কার ছিল। আসলে ওটা ছিল সব বাঙালির পরিচিত মা দুর্গার মুখোশ। এতক্ষণ আপনারা শুনছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা ড্রাকুলার মুখোশ। গল্প পাঠে ও সুপ্রতিমবাবুর চরিত্রে সুমন, দাদু ও বৈকুণ্ঠবাবুর চরিত্রে আমি বিশাল, সাহেবের চরিত্রে আকাশ কয়াল, শিবানীর চরিত্রে রিয়া রয়। শেষ হলো আমাদের আজকের গল্প ড্রাকুলার মুখোশ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকোয়াস্টিক স্পিক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।